যারা রাষ্ট্রযন্ত্রে নেতৃত্বে গিয়েছেন তারা কেবল নিজের ভাগ্য গড়েছেন, নিজ পরিবারের ভাগ্য গড়েছেন, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করার সময় তারা পান নাই। ভাবিত সালাম জানাচ্ছি। প্রিয় মুক্তিযোদ্ধা ভাইরা, আপনাদের মাঝে 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 উপস্থিত হয়ে যেটুকু সময় কাটাই, এই আনন্দঘন পরিবেশ আমাকে অনেক উজ্জীবিত করে। বাকি এই ঘর থেকে বের হয়ে যখনই বিভিন্ন সংগঠন বা গোষ্ঠীর সাথে মত বিনিময় করি, কেবলমাত্র 2 নম্বর লোকেরই দেখা পাই। খাঁটি লোক রাজনীতির অঙ্গনেও যেমন কমে গিয়েছে, বাইরেও সামাজিক সংগঠনগুলোর মধ্যেও সব মতলববাজ লোকের দেখা পাই। 1971 সালের কথা চিন্তা করেন, 54 বছর আগে আপনারা কেমন ছিলেন? বয়স কত ছিল আপনাদের? কত দুঃসাহসী তরুণ ছিলেন আপনারা! ঘর বাড়ি ছেড়ে বাবা মাকে না জানিয়ে এসে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিলেন। কি অদ্ভুত এক সময় ছিল। 1971 বাঙালি একটু পরম গর্ব। 1971 মহান মুক্তিযুদ্ধ একটি জাতি যুদ্ধ করেছে। এটা কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, কোনো গোষ্ঠীর যুদ্ধ ছিল না, বাঙালি আপামর বাঙালিদের একটি যুদ্ধ ছিল। বাঙালিদেরকে সামরিক বাহিনীতে তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো, এরা মাছলি খায়, নন মার্শাল রেস, এরা কি যুদ্ধ করবে? সেই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে যখন 25 বছর একটা কলোনি বানিয়ে দিয়েছিল পাকিস্তানিরা, সেই পরিস্থিতিতে বাঙালি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ফলে এবং বাঙালিদের উপরে একটি বর্বর ক্র্যাকডাউন চাপিয়ে দেওয়ার ফলে আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশ নিতে হয়েছে। 9 মাসের যুদ্ধ বিরাট এক গৌরব গাথা। কিন্তু এখন এত বছর পর মনে হয় যে বাঙালিরা বোধহয় সাহসীদেরকে স্থান দিতে পারে না। যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করে রণাঙ্গনে কিংবা কোনো রাজনৈতিক সংগ্রামে, রাজপথে, যেখানেই হোক, বিজয় অর্জনের পর বিজয়টিকে দখল করে নেয় একদল মতলববাজ লোক, যারা এই সংগ্রামের আশেপাশে কখনোই ছিল না। জাতি তাদেরকেই চিনি। যারা জীবন উৎসর্গ করেছে, জীবন বিপন্ন করেছে, তাদের খোঁজ খবর নেওয়ার কোনো সময় নেই। সাম্প্রতিককালের একটা উদাহরণ দিই। 2-3 দিন আগেই আমি টেলিভিশনে দেখলাম রংপুরের বিখ্যাত শহীদ আবু সাঈদ, যাকে নিয়ে জাতি যুগ যুগ ধরে গর্ব করবে, বুক চিতিয়ে ফ্যাসিবাদের বন্দুকের সামনে যিনি দাঁড়িয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছেন, এখন ধীরে ধীরে মানুষ তাকে ভুলে গিয়েছে। আবু সাঈদের পিতা বলেছেন, আমার এখানে প্রথম অনেকে আসতো, টেলিফোন করে খোঁজ খবর নিত, এখন আর ফোন করেও কাউকে, আমাদের ফোনও কেউ ধরে না, কেউ খোঁজ খবরও নেয় না। তো আবু সাঈদের যদি এই অবস্থা হয়, বাকিদের কি অবস্থা কল্পনা করে দেখেন। কয়েকদিন আগে দেখলাম 4 জন আহত ছাত্র, জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে, তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে। কিভাবে তারা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করে দিয়েছিল? কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না। যাদের ত্যাগ চিকিৎসার বিনিময়ে কত রকমের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে, কোনোদিন কিছু করে নাই বাংলাদেশের জন্য, কোনো আত্মত্যাগ নেই। 16 জনের মধ্যে মাত্র 1 জন মুক্তিযোদ্ধা ফারুক আজম, বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না। স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনোটাতেই ছিল না। এরা কেবল নিজেদের ভাগ্য করেছে। হয়তো নিজেরা পড়ালেখা করে মানুষ হয়েছে, ব্যবসা করে সাফল্য অর্জন করেছে, চাকরি বাকরি করেছে, বিদেশে গিয়ে PhD ডিগ্রি নিয়েছে, যা কিছু করেছে নিজের জন্য কিংবা পরিবারের জন্য। এই দুঃখী বাঙালিদের জন্য কিছু করেছে, এই সমাজের জন্য কখনো কোনো আত্মত্যাগ করেছে, এরকম কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এরা কিভাবে এখানে আসলো?
রাজনৈতিক দলগুলোর যেমন দুর্বৃত্তায়ন হয়েছে, রাষ্ট্রযন্ত্রেরও তেমনই দুর্বৃত্তায়ন হয়েছে। এ সময় আমাদের ভবিষ্যৎ কি? মাঝে মাঝে আশাহত হই, আবার বুক ভরা আশা নিয়ে আবার সামনে চলার প্রেরণা পাই যখন দেখি একজন মেজর জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যখন দেখি একজন জিয়াউর রহমান বাংলাদেশে 4 বছর রাষ্ট্র শাসন করার পর মৃত্যুর পর দেখা যায় তার একটা বাড়ি নেই, ব্যাংকে কোনো টাকা নেই, তার 4টি ভাই ছিল, কারণ আমরা জানি না। সুতরাং এই ধরনের একজন ব্যক্তি পারে বাংলাদেশকে এই অন্ধকারে আবর্ত থেকে ঠেলে আলোর পথে নিয়ে যেতে। 71-এ আমরা সবাই তরুণ ছিলাম, স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের, সেই স্বপ্ন ছিল এমন একটি দেশ এখানে বৈষম্য থাকবে না, আমরা ভাই ভাই হয়ে একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দলমত নির্বিশেষে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে চাই। কিন্তু সেই বাংলাদেশ কেন পেলাম না আজকে 54 বছর পর? তার কারণ হলো যারা রাষ্ট্রযন্ত্রে নেতৃত্বে গিয়েছেন তারা কেবল নিজের ভাগ্য গড়েছেন, নিজ পরিবারের ভাগ্য গড়েছেন, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করার সময় তারা পান নাই। শেখ মুজিবুর রহমানের মতো এত বড় নেতা বলেছেন যে আমি পেয়েছি চোরের খনি, যেদিকে তাকাই শুধু চোর। এই চোরদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি কিছু করতে পারেন নাই। স্বজনপ্রীতিও তাকে গ্রাস করেছিল, কয়েকজন আত্মীয় স্বজন, তার পুত্র। বলতে কষ্ট লাগে, সে সময় আমি ফুটবল খেলতাম, পাকিস্তান জাতীয় দলের একমাত্র বাঙালি খেলোয়াড় ছিলাম। শেষ ম্যাচ যেটি অবিভক্ত পাকিস্তান খেলে ইরানের মাঠে, আমি সেই দলের অধিনায়ক ছিলাম। 3 জন বাঙালি ছিলাম আমরা এই দলে। মুক্তিযুদ্ধ, এরপরে মুক্তিযুদ্ধ শুরু হলো। যেভাবে হোক একজন সামান্য মুক্তিযুদ্ধের রূপে দেশমাতৃকাকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছি। দেশ স্বাধীন হলো, আমরা যে যার ক্যান্টনমেন্টে ফিরে গেলাম। নিজেদেরকে শিক্ষিত করে তারপর নিজের পেশায় আত্মনিয়োগ করুন। রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে। সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে এসে রাজনীতি করুন, আপনারা আগামী দিনে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হন। কিন্তু এখন এই যে বারবার তদবির করে, মমক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন, অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে নেন, এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছে। 2-3 জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজনরা সব তার মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। এতে করে দেশের ক্ষতি হলো, তাদের ক্ষতি হলো। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। তারা যে রাজনৈতিক দলটা গড়েছে, এটি কিন্তু আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। এদের প্রতি জনগণের অনেক শুভেচ্ছা রয়েছে। তারা যদি এখনই ক্ষমতা যাওয়ারকে বাদ দিয়ে তারা দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করত, রাজনীতিতে সুবাতাস বইয়ে দেওয়ার চেষ্টা করত, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে তাদেরকে এই মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া হলো। যাই হোক, আমি প্রধান উপদেষ্টার কাছে অত্যন্ত সবিনয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নিবেদন করতে চাই, আপনারা যখন দূর থেকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সৃষ্টি হতে দেখেছেন, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মেজর জিয়াউর রহমান এবং অন্যান্য সেনানায়কদের নেতৃত্বে আমরা মুক্তিবাহিনী গঠন করে 9 মাস যুদ্ধের পরে এই দেশটিকে স্বাধীন করেছি। আমরা এই যুদ্ধটি ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, সুতরাং গণতন্ত্রকে ব্যাহত করবে না। আমরা মুক্তিযোদ্ধারা যখন বলবো অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন, তখন এটার জন্য আপনার আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এই দেশ আমরা গড়েছি, আমরা সৃষ্টি করেছি। এই দেশ যতদিন থাকবে, যেই বয়সে আমাদের হোক না কেন, আমরা এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ইনশাআল্লাহ। আরেকটি কথা,
আমরা একটি দুর্বল জাতিতে পরিণত হয়েছি। ৭১-এর সেই বাংলাদেশ এখন আর নাই। আমরা ৭১-এ যেরকম ছিলাম, ৯টা মাস যুদ্ধ করেছি, এখন ৯ মাস যুদ্ধ করার স্ট্যামিনা এখনকার তরুণদের নেই। নাই কেন? এটিকে নষ্ট করেছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা। তারা এদেরকে চুরি চামারি শিখিয়েছে, রাজনৈতিক বক্তব্যে কেবলমাত্র নেতার বন্দনা করতে শিখিয়েছে, এবং তারা কিভাবে অর্থ সম্পদ সৃষ্টি করতে হয় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, এটি তারা তরুণদের মধ্যে এই বীজ বপন করে দিয়েছে। যেই কারণে রাজনৈতিক দলেরও দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনৈতিক দলগুলো এখন আর জনগণের কাছে শ্রদ্ধার পাত্র নয়। এখন যদি সত্যি সত্যি পরাশক্তির ষড়যন্ত্রের ফলে বাংলাদেশকে যদি একটি যুদ্ধে লিপ্ত হতে হয় করিডোরের নামে, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব কারা রক্ষা করবে? সেই জন্য আমি মনে করি মুক্তিযোদ্ধারা, আমরা যারা জীবিত আছি, আপনারা যারা জীবিত আছেন, আমরা মুক্তিযুদ্ধের প্রজন্মকে নিয়ে আমরা প্রচারণার মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজকে একটি যোদ্ধার জাতিতে গড়ে তুলতে হবে। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। দুর্বল জাতির কোনো স্থান হবে না বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থায়। পাশেই রয়েছে ভারত, যারা কখনো আমাদের মঙ্গল চায় না। এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আজীবন লড়তে হবে বাংলাদেশকে। এরপর যদি কোনো বহিঃশত্রু সুপার পাওয়ার আমাদের এলাকা দখল করে তাদের আদর্শের বাস্তবায়ন করতে চায়, তাহলে একমাত্র যুদ্ধের মাধ্যমে, একটি সুশিক্ষিত সুশৃঙ্খল সিটিজেন আর্মির মাধ্যমে আমরা তাদেরকে প্রতিহত করতে সক্ষম হব। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ আমরা ৭১-এ যেরকম যুদ্ধ করেছি, আবার এই দেশকে সেই ফুটিংয়ে নিয়ে আসব। একদল সামাজিক এলিট এসে আমাদেরকে প্রত্যেক দিন নানান ধরনের নসিহত করবেন, যাদের অতীতের কোনো কাণ্ডে দেশপ্রেমের পরিচয় আমরা পাইনি, সেটি আমরা গ্রহণ করতে রাজি না। আজকে আপনারা যারা মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। দেশের সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান করে। আপনাদের সেই বীরত্বটা আগামী দিনে আরও প্রকাশিত হবে। যখন এই দেশে হাসিনা মার্কা সরকার আসে, এরশাদ মার্কা সরকার আসে, নানান ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্রযন্ত্রে শীর্ষে অবস্থান করে, তারা কোনোদিন দেশের জনগণের কল্যাণ করবে না। জনগণের কল্যাণ বাংলাদেশের এই তরুণ সমাজকে, ছাত্র সমাজকে, সৈনিকদেরকেই করতে হবে। আজকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের নেতা জিয়াউর রহমানকে, যিনি সততা, আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার কারণে বাংলাদেশের জনগণের অন্তরে একটি সুন্দর শ্রদ্ধার আসনে চিরকাল তিনি বহাল থাকবেন।